ঘটনাটি 1995 সালের হেমন্তের মাঝামাঝি। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্কের শিক্ষক। একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে আছেন। স্যারের দেশের বাড়ি চাঁদপুর। ঘটনাটি যখন ঘটে, স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন। গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে। বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকেলে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন নিজ গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের ফাঁকা ধানের মাঠ রয়েছে। দিনের বেলা কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকা যাওয়ায় সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটার সমস্যা হওয়ায় রিকশায় করে চললেন। আকাশের অবস্থা খারাপ, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্য ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কাল ভোরে গাড়িতে করে স্যারকে জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারার বড় বড় ফোঁটা ফোঁটা আকারের বৃষ্টি শুরু হলো। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন তিনি ঘড়ির দিকে তাকান না। তেমন অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের। ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা এখানেই থেকে যেতে বললেন। স্যার হাসি মুখে বললেন, কাল ভোরেই ঢাকা যেতে হবে, অতএব আজ রাতে গিয়ে সবকিছু গোছাতে হবে। ঝড় থামল রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাহিরে পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারদিকে খুটখুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে এগোতে এগোতে স্যার বনের কাছে চলে এলেন। ছোড়া বন নামে সেই বনের আশেপাশে কেউ থাকে না এবং খুব খারাপ বন। ছড়া বনের পাশেই চিতাখোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না। চিতাখোলা কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস শরীরটাকে হিম করে দিয়ে গেল। সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল। স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন। বাতাসে কাদামাটির গন্ধে স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উকি দিয়েছে। চারদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলেছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে, তা থেকেই পায়ের শব্দ আসছে। স্যার পেছনে তাকালেন, কোথাও কিছু নেই। আবার হাঁটতে লাগলেন। পেছনে সেই শব্দ। স্যার আবার পেছনে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যার থেকে 5 থেকে 6 হাত দূরে। চোখ দুটো সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনেও দেখিনি। স্যার আবার হেঁটে চললেন। পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলেই বোধ হয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন। স্যার পেছনে তাকিয়ে দেখে কিছু নেই, কুকুরটাও নেই। রাস্তা ফাঁকা। রাস্তার দুপাশের গাছগুলো যেন ভেঙে পড়ছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যার আবারও দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভেতর আর অর্ধেক বাহিরে, স্যারের দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনি নেই। পেছনে আবার সেই পায়ের শব্দে স্যার তাকিয়ে দেখেন, এবার একটি নয়, দুটি নয়, কয়েক হাজার কুকুর স্যারের পেছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারেই সাহস হারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো মনে হচ্ছে স্যারকে ক্ষত বিক্ষত করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন। একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কফিনে মোড়ানো লাশ। সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই। পেছনের কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ানক সেই হাসি, বোঝানো যাবে না।
স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না, শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছে না। ছায়ামূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ। তারপর আর কিছুই মনে নেই স্যারের। যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শহর। রাস্তা থেকে 10-20 হাত দূরে, চারদিকে তখনও অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যায়।